যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা হয়েছে স্থল অভিযান। চুক্তির এই লঙ্ঘন গাজা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যেতে পারে, গাজায় কি আদৌ শান্তি ফিরিয়ে আনা সম্ভব কিনা, এই বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ। স্যার, যুদ্ধবিরতির চুক্তি চলাকালীন গাজায় যে ইসরায়েল হামলা করলো, এটা আসলে কেন হলো? এটা হলো, একটা তো বোঝাই যাচ্ছে যে যেভাবে ট্রাম্প মনে করেছিল যে নেতানিয়াহুকে এবং আমেরিকার মধ্যে নেতানিয়াহুর যে সাপোর্ট সেটাকে একেবারে পাল্টে দিতে পারবে ওভারনাইট, সেটা হতে যাচ্ছে না। আমি বলছিলাম যে কাজটা কিন্তু সহজ না, কারণ জুইশ লবি বিশাল ক্ষমতা রাখে, তারপরে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারাও ক্ষমতা রাখে। এখন কি কারণে এখানে ফেল করলো, কারণ ফেলটা করেছে সেটা বোঝা গেল। তিনটা ফেজ আছে এই সিজফায়ারের। প্রথম ফেজটা মোটামুটি ভাবে সাকসেসফুল হয়েছিল, একাধিক ইসরায়েলি জুজ হামাস ছেড়ে দিয়েছিল এবং অন্যদিকে খুব সম্ভব 900 জন প্যালেস্তানীয় মুক্তি পেয়েছিল। কিন্তু ফেজ 2-তে যাওয়ার সময় ঝামেলা তৈরি হয়েছে। এখন এটা দুটো দিক আছে, আর একটু হয়তো সময় নিবে। একটা হলো যে আমরা দেখছি যে একটা এয়ার স্ট্রাইক শুরু করেছে ইত্যাদি, আবার এটাও আমরা শুনছি এবং এটাও খবর এসেছে যে আমেরিকা সরাসরি হামাসের সাথে নেগোসিয়েশন শুরু করেছে। আগে যেভাবে ইনডাইরেক্টলি নেগোসিয়েশন করতো সেটা না করে ডাইরেক্টলি নেগোসিয়েশন করেছে। সেটা অনেকটা যেটা আফগানিস্তানের যুদ্ধে আমরা দেখেছিলাম, ওই তালিবানের সাথে সরাসরি আমেরিকা, এবং ওটাও ডোনাল্ড ট্রাম্প তখন ক্ষমতায় ছিল এবং আমরা দেখেছিলাম যেটাকে দোহা রাউন্ড বলে। এবং যেই নেগোসিয়েশনের পরেই আমরা দেখলাম যে আফগানিস্তান থেকে আমেরিকা অনেকটা হুট করে চলে গেল, যদিও জো বাইডেনের সময় গেছে, কিন্তু ওটা কৃতিত্ব কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। তো এখন এখানে ডাইরেক্ট নেগোসিয়েশন করার বিষয় এবং এদিকে নেতানিয়াহুকে গ্রিন সিগন্যাল দেওয়া বা কিছু না বলা, এর সাথে মিল আছে কিনা এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে কাজটা সহজ হবে না, কারণ যুদ্ধটা নেতানিয়াহু চালাতে পারছে এই কারণে যেহেতু আমেরিকার ভিতরে বড় ধরনের সাপোর্ট আছে। আমরা দেখতে পেরেছিলাম ডেমোক্রেটিক পার্টি কোনোভাবেই এমনকি সিজফায়ারও করতে পারেনি। আবার এটা ভালো করে জানি যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যারা অস্ত্র তৈরি করে তাদের ক্ষমতাও কিন্তু বিশাল। তো সেটা রাতারাতি পরিবর্তন করতে পারবে এটা চিন্তা করাটাও ঠিক না। চেষ্টা শুরু হয়েছে, কারণ আরেকটা যুদ্ধ চলছে, সেটা হলো ইউক্রেনে, এবং দুটো জায়গায় থামানো সেটা কিন্তু খুবই, আমি তো মনে করি অনেকটা অসম্ভব কাজ। চেষ্টা করছে, তবে আমাদের আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই যে আপাতত সিজফায়ার যেই ফেজ গুলা ছিল, প্রথম ফেজ থেকে দ্বিতীয় ফেজে যাওয়া, সেখানে আটকে গেছে এবং খুবই দুঃখের ব্যাপার যে নেতানিয়াহু আবার তার সেই যে জেনোসাইডাল যে ইন্টেন্ট সেটা আবার শুরু করেছে। স্যার, এই যে একটা চুক্তি ভঙ্গ হলো, এটা তো নিয়ম ভঙ্গের শামিল। এই যে চুক্তি ভঙ্গ, এটার কোনো দায় কি কেউ নেবে, বা কোনো আন্তর্জাতিক সংস্থা কি এটার কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? না, প্রতিক্রিয়া হয়তো জানানো শুরু হবে বা শুরু হয়েছে কিছুটা, কিন্তু মনে রাখতে হবে এই আইন নিয়ম এগুলো তো যাদের ক্ষমতা রাখে তারা কখনোই মানেনি না। মানলে তো এত বড় ধরনের যাকে বলা হয় যতগুলো যুদ্ধ হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, যেখানে আমেরিকা জড়িত ছিল, সবগুলোই আনলফুল যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধ থেকে যদি আমি বলি, কোরিয়ার যুদ্ধটা কিছুটা জাতিসংঘের একটাই ছিল, বাট ভিয়েতনাম যুদ্ধ, ইরাকের যে যুদ্ধ, আফগানিস্তানে যে যুদ্ধ, এগুলো সবই একেবারে পুরোপুরি আনলফুল যুদ্ধ এবং ক্ষমতার জোরই করেছে। কিন্তু এখন যেটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা একটু ভিন্ন, এই যুদ্ধ করতে করতে যেটা অবস্থা হয়েছে, আমেরিকার বিশাল একটা ডেফিসিট বাজেটে চলে গেছে, $36 ট্রিলিয়ন ডেফিসিট। এবং এটা আজকে নয় কালকে এটা যদি থামাতে যদি না পারে, তাহলে কিন্তু একটা ধস নামবে। এটা না নামার কোনো কারণ নেই, রীতিমতো একটা বড় ধস নামবে আমেরিকার অর্থনীতির উপর, এত বড় ডেফিসিট। এখন এই ডেফিসিট কমানোর চিন্তা যেটা সে করেছে, সেটা দুটো মনে হয় পদক্ষেপ। একটা হলো এই বিভিন্ন ট্যারিফ ওয়াল বাড়িয়ে সেখানে
আমেরিকার অবস্থা ভালো অবস্থায় নিয়ে আসা, এবং সে বন্ধু রাষ্ট্রের সাথেই করা শুরু করেছে। কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, মেক্সিকো, এরা সবাই কিন্তু তার বন্ধু রাষ্ট্র, তাদের সাথেই করা হয়েছে। কারণ বছরের পর বছর তারা সুবিধা নিয়েছে, অনেকটা বড় ভাইয়ের কাছ থেকে সুবিধা নেওয়া, সেই সুবিধাটা বন্ধ করতে চাচ্ছে। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো এই যুদ্ধ যদি থামাতে পারে বড় আকারেই, কারণ সে দেখছে যে এই যুদ্ধর কারণে ওই ডেফিসিট বাজেটও বাড়ছে, এবং এটা যারা অস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে বলতে গেলে। কিন্তু আমেরিকার জনগণ কোনোভাবেই লাভবান হচ্ছে না। যদিও অস্ত্র তৈরি করার কারখানায় প্রচুর মানুষ এমপ্লয়েড হয়, এটাও সত্য। তবে যেহেতু ওই অস্ত্র দিয়ে আর কিছু করা যায় না মানুষ মারা ছাড়া, সেই জন্য এই ডেফিসিট যদি কমাতে হয় তাহলে ওই যুদ্ধ তাকে থামাতেই হবে। সেটা আজকে হয়তো ডোনাল্ড ট্রাম্পের কিছুটা চেষ্টা, সেটাও আমরা দেখছি যে পারছে না। ভবিষ্যতেও যদি কেউ আমেরিকার অর্থনীতি যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে পরিবর্তন করতে হবে। এখন পারবে কিনা সেটা বলা মুশকিল। তবে আমি মনে করি যে আন্তর্জাতিক সমালোচনা বা প্রতিক্রিয়ার চেয়ে বড় কথা আমেরিকার জনগণ রাস্তায় নামবে কিনা বা নামছে কিনা। এমনকি আমেরিকার জুজরা যারা বড় আকারেই এবার রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল এবং বলেছিল নট ইন মাই নেম, আমি তাদের উপর ভরসা রাখতে চাচ্ছি। আমি মনে করি না আন্তর্জাতিক যেসব কমিশন কমিটি আছে, আমরা এখন পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে কিছু বলতে দেখিনি এখন পর্যন্ত, কিন্তু এগুলো আমার মনে হয় না ইম্প্যাক্টটা ফেলবে আমেরিকার জনগণ যখন জেগে উঠবে, তারা যখন রাস্তায় নামবে, ইউরোপের জনগণ যখন রাস্তায় নামবে, তারা বড় আকারে যখন পরিবর্তন চাইবে, সেটার উপরে ভরসা রাখতে হবে। সেটা যতক্ষণ না হয় ততক্ষণ আমার মনে হয় না বড় আকারে যে পরিবর্তনের চিন্তা ভাবনা অনেকেই করছে, যুদ্ধের থেকে সরে যাওয়া একটা পৃথিবী, সেটা সম্ভব না। স্যার, একটা শেষ প্রশ্ন করতে চাই বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে, যে তাহলে গাজায় কি কখনো আসলে শান্তি ফিরে আসা সম্ভব? আমাকে বিশ্বাস করতে হবে যে সম্ভব। আমি যদি বিশ্বাস না করি তাহলে তো আমি আর কিছুই করতে পারছি না, তাই না? রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এবং সে বিশ্বাস সে আজীবন রাখবে। সো এই যে বিশ্বাস, তো আমাকে এখানে মানুষই পরিবর্তন করতে পারে। তো আমাকে বিশ্বাস করতে হবে। প্যালেস্তিনিয়ান জনগণ প্রচন্ড রেজিলিয়েন্ট, সাংঘাতিক রেজিলিয়েন্ট। মানে এখন 50,000-এর উপর মানুষ মারা গিয়েছে। পৃথিবীর জনগণ এখনো সেভাবে জেগে উঠেনি, যদিও এবার অনেক জেগে উঠেছে, এটাও বলে রাখি, যেটা আগে হয়নি। আগে আমরা হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড এইসব ইউনিভার্সিটিতে কখনো আমরা প্রোটেস্ট দেখিনি। এবার বড় আকারেই এই আইভি লীগ ইউনিভার্সিটিতে প্রোটেস্ট হয়েছে। ইউরোপে সারাক্ষণই বলতে গেলে প্রোটেস্ট হচ্ছে, যেগুলো হয়তো আমাদের মিডিয়া অতখানি প্রচার করছে না, কিন্তু প্রোটেস্ট কিন্তু হচ্ছে। তো আমাকে আমাকে কি বলা হয়, সে বিশ্বাস রাখতে হবে। কারণ যুদ্ধ আজীবন চলবে না, কোনো না কোনো সময় থামবে। এবং আমি ওই ইসরায়েলি জনগণের উপরেও আমি ভরসা রাখতে চাচ্ছি। তারাও কিন্তু এবার যথেষ্ট প্রতিবাদ করেছে। এমনকি আমি মনে করি যে ইসরায়েলের জনগণ যখন বড় আকারে জেগে উঠবে, তখন একটা পরিবর্তন সম্ভব। তো এখন আপাতত ডিপ্রেসিং, কোনো সন্দেহ নেই যে এই আশাটা মানুষ শুরু করেছিল চিন্তা ভাবনা প্রথম ফেজ হওয়াতে, এই দ্বিতীয় ফেজেই এত ঝামেলা হবে সেটা অনেকটাই কি বলা হয়, অনেকেই আশা করেছিল, আবার অনেকেই বলেছিল যে না, সম্ভব না। তো সম্ভব নাটাই এখন বড় হয়ে আসছে। তবে তাও আমাদের কি বলে ভরসা রাখতেই হবে। এবং আমি মনে করি যে গাজার মানুষ তারা এই যুদ্ধ চালিয়েই যাবে, কারণ তাদের আর কোনো অল্টারনেটিভ নেই, ওখান থেকে চলে যাওয়ার কোনো অবস্থা নেই। তো আমাদের একটু অপেক্ষা করা দরকার। তবে আমি মনে করি যে সবারই, সব স্টেক হোল্ডারদেরই দায়িত্ব এই জায়গায় সমালোচনা করা, কেমন করে থামা যায় সেটার উপরে গুরুত্ব দেওয়া, এবং অন্যদের উপর ছেড়ে দেওয়া না। কারণ আমি মনে করি সবারই এখানে একটা ভূমিকা আছে। সবাই মিলে যখন সম্মিলিতভাবে যখন কাজ করবে, আমি মনে করি যে যেই যুদ্ধটা চলছে এবং যেই জাস্টিসের যে বিষয় প্যালেস্তাইনে
সেটা রক্ষা করা যাবে। কারণ মনে রাখতে হবে, যদি গাজার জাস্টিস যদি রক্ষা না হয়, তাহলে পৃথিবীর অন্য জায়গায় জাস্টিসের যতই আমি কথা বলি ওগুলো কোনো লাভ হবে না। কারণ এখানে একটা জেনোসাইড চলছে, দৃশ্যসাইড, সেটা থামাতেই হবে। এখন কিভাবে থামবে, আমি এখনো জনগণের উপর ভরসা রাখছি, বিশেষ করে আমেরিকার জনগণের উপর এবং ইসরায়েলি জনগণের উপর। আমি মনে করি যে এক সময় তারাও বুঝতে পারবে যে এই যুদ্ধের পথ থেকে সরে যে বরং আলোচনার মাধ্যমেই সমাধান করা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি দর্শকদের অনেক সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার।